আজ থেকে ঠিক 100 বছর পূর্বে 1922 সালে বছরের শুরুতেই সাপ্তাহিক বিজলি এবং মুসলিম ভারত পত্রিকায় ছাপা হয় একটি কবিতা, যেন একটা বজ্রপাত ঘটে বাংলা সাহিত্যে। প্রকাশের সঙ্গে সঙ্গেই বিপুল আলোড়ন তৈরি করে, পুনর্মুদ্রিত হতে থাকে একের পর এক সমসাময়িক পত্রপত্রিকায়। 141 পংক্তির দীর্ঘ এই কবিতাটির নাম বিদ্রোহী। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। কাজী নজরুল ইসলামের সমসাময়িক কল্লোল যুগের বিখ্যাত ত্রয়ী বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র এবং অচিন্ত্য কুমার সেনগুপ্ত। তন্মধ্যে প্রেমেন্দ্র মিত্রের মন্তব্য থেকে সে সময়টুকু বেশ ভালোভাবে ধরা যায়। রবীন্দ্রনাথের কাব্য প্রতিভার তখন মধ্যাহ্ন দীপ্তি, দেশের যুবজনের মনে তার আসনও পাকা। তারই মধ্যে হঠাৎ আর একটা তীব্র প্রবল তুফানের ঝাপটা কাব্যের রূপ নিয়ে করুণ মনকে উদ্বেল করে তুলেছিল। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। কবিতার ছন্দে ও ভাষায় একই উত্তাল তরঙ্গ। মনে আছে বন্ধুবর কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত একটি কাগজ কোথা থেকে কিনে নিয়ে অস্থির উত্তেজনার সঙ্গে আমার ঘরে এসে ঢুকেছিলেন। কাগজটা সামনে মেলে ধরে বলেছিলেন, পড়ো। অনেক কষ্টে জোগাড় করেছি, রাস্তায় কারাকারি পড়ে গেছে কাগজ নিয়ে। কি সে এমন কাগজ, নেহাত সাধারণভাবে ছাপা, যতদূর মনে পড়ছে ডবল টিমাই সাইজের সাপ্তাহিক কাগজ। পাতাগুলো আলগা, সেলাই করা নয়, দাম বোধ হয় 4 পয়সা। সেই কাগজ কিনবার জন্য সারা শহর খেপে গেছে। কেন? পড়লাম কবিতার নাম বিদ্রোহী। সেদিন ঘরে বাইরে মাঠে ঘাটে রাজপথে সভায় এ কবিতা নীরবে নয়, উচ্চ কণ্ঠে শত শত পাঠক পড়েছে। সে উত্তেজনা দেখে মনে হয়েছে যে কবিতার জ্বলন্ত দীপ্তি এমন তীব্র যে ছাপার অক্ষরই যেন কাগজে আগুন ধরিয়ে দেবে। 20-এর দশকের সম্রাট ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। বহুল আকাঙ্ক্ষিত এক ধূমকেতুর মতোই তিনি বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ করেন 1919 সালে। করাচি থেকে কলকাতার সওগাত পত্রিকায় গল্প লিখে পাঠান বাউন্ডেলের আত্মকাহিনী, এবং একই বছর বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় লেখেন মুক্তি নাম্নী কবিতা। খুবই আশ্চর্যের বিষয়, এর পরের দশকের সম্রাট যিনি হবেন কবি জীবনানন্দ দাশ, কাকতালীয়ভাবে একই সময় সাহিত্যে আত্মপ্রকাশ করেন। ব্রহ্মবাদী পত্রিকায় লেখেন বর্ষ আবাহন, যে পত্রিকার শুরুর দিকে সম্পাদক ছিলেন তার পিতা সত্যানন্দ দাশ। একই সময় জন্মাবার পরও বাংলার এই দুইজন প্রধান কবি দুটো ভিন্ন দশককে আত্মস্থ করেছিলেন। কবি জীবনানন্দ দাশ বেছে নেন নদীর মতন ধীরলয়ে এগিয়ে যাবার গতি, অন্যদিকে কবি নজরুল ইসলাম সাহিত্যে আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই সমুদ্রের মতন গর্জে ওঠেন। 1922 সাল কবি কাজী নজরুল ইসলামের জীবনে গুরুত্বপূর্ণ একটি বছর। এবছরই প্রথম, যেমনটা আমরা জেনেছি, তিনি কবি হিসেবে লোকসম্মুখে আবির্ভূত হন এবং চিরকালের মতন তার নামের সঙ্গে যুক্ত হয়ে যায় বিদ্রোহী কবি অভিধাটি। রবীন্দ্রনাথ তার বলাকা, শাহজাহান, ছবি, চঞ্চলা ইত্যাদি কবিতায় অক্ষরবৃত্ত ছন্দে যে মুক্তবন্ধ প্রবহমান সমিল কবিতা রচনার প্রবর্তন করেছিলেন, নজরুল সে গন্তব্যে এগুলেন। কেবল বদলে নিলেন পথ, লিখলেন মাত্রাবৃত্ত ছন্দে। আরো বিশদভাবে বলতে গেলে 6 মাত্রার মুক্তক মাত্রাবৃত্ত ছন্দে। এ জাতীয় ছন্দের এটিই প্রথম রচনা। পুরো 141 লাইন কবিতার দিকে তাকালে আমরা খুঁজে পাবো প্রচুর অনুপ্রাস, পাবো ছন্দময়তা, ধ্বনিময়তা, একেবারে নেচে ওঠার ভঙ্গি, আর পাবো সমকাল থেকে অতীত এবং অতীত থেকে ভবিষ্যতের দিকে যাত্রার আহ্বান, যেখানে তিনি বিস্তর অতিপর্ব রচনা করছেন, যার অধিকাংশ ক্ষেত্রেই আমি ধ্রুবপদটি বেছে নিচ্ছেন। আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল। অতিপর্ব আমি হওয়ায় এটি ধ্রুবপদের মতো আচরণ করছে, যার ফলে আগের পংক্তির সঙ্গে পাঠ করা যাচ্ছে না, থেমে যেতে হচ্ছে। একাধিক ছোট পংক্তির পরই রচনা করছেন দীর্ঘ পংক্তি, যেন পর্যাপ্ত শ্বাস নেবার পর বিস্তারের দিকে যাচ্ছেন। বাংলা কবিতার 6 মাত্রার মাত্রাবৃত্ত তুলনামূলক ধীরগতির হয়ে থাকে, কিন্তু তাতে বিদ্রোহী বাধাপ্রাপ্ত হচ্ছে না, কেননা গোপন মাইনের মতো এই কবিতায় লুকিয়ে রয়েছে বহু মধ্যমিল, আর প্রাণ প্রাচুর্যে পূর্ণ হয়ে আছে এর অন্তমিলগুলো। তাই কবিতাও সমিল প্রবাহিত হয়ে চলেছে, যেখানে কবিতা শুরু হচ্ছে ব্যক্তির উচ্চতার আকাঙ্ক্ষায় এবং শেষ হচ্ছে সমষ্টির ভাবনায়। আসলে নজরুল ইসলাম চিরকালই ছিলেন দেশ, কাল, সমাজ, রাজনীতি সচেতন কবি। তাই তার কবিতা বিশদভাবে বুঝতে হলে আমাদের বুঝতে হবে সেই সময়কার রাজনৈতিক পটভূমি, বুঝতে হবে কবির জীবনালেখ্য। (1899) সালে জন্মগ্রহণ করেন কবি কাজী নজরুল ইসলাম। তার আগের বছরই বড় লাট হয়ে ভারতে আসেন লর্ড কার্জন। তিনি 1903 সালে বঙ্গভঙ্গের প্রস্তাব করেন,
যা বাস্তবায়িত হয় 1905 সালে। ফলে দীর্ঘদিন একত্রে থাকা বাংলার মুসলমান ও হিন্দু সমাজের মধ্যে বিভেদ তৈরি হয়। এর প্রেক্ষিতে বাউল শিল্পী গগন হরকরার সুর অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর এক মর্মস্পর্শী গান রচনা করেন, আমার সোনার বাংলা, যা 1972 সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে পরিণত হয়। এদিকে বঙ্গভঙ্গের প্রতিবাদে গড়ে ওঠে স্বদেশী আন্দোলন, যে আন্দোলনের একদিকে বয়কট করা হয় বিদেশি পণ্য, অন্যদিকে শুরু হয় সশস্ত্র বিপ্লব। 1908 সালে বিহারের মুজাফফরপুরে কিংফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেন ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি। কিন্তু গাড়িতে কিংফোর্ড ছিলেন না, ছিলেন অন্য এক ইংরেজের স্ত্রী ও কন্যা। তারা উভয়ই নিহত হন। ক্ষুদিরাম ধরা পড়েন এবং তার ফাঁসি হয়। প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। অন্যদিকে এ সময় 9 বছর বয়সী নজরুল জীবনের প্রথম আঘাতটি পান, তার পিতার মৃত্যু ঘটে। 1911 সালে আমরা দেখি কবি স্থানীয় লেটো দলের সঙ্গে যোগ দেন এবং বাংলা, উর্দু, ফার্সি, ইংরেজি মেশানো ভাষায় কবি গান, পাঁচালী, প্রহসন, নাটক রচনা করতে থাকেন এবং তার চাচা কাজী বজলে করিমের কাছে গ্রহণ করেন ফার্সি ভাষা সাহিত্যের পাঠ। পরবর্তী জীবনেও মারিফুন নাগমা কিংবা মাজমাউল বাহারাইনের মতো ফার্সি বইগুলো তার সাহিত্যিক জীবনে প্রভাব ফেলবে। 1913 সালে সং অফারিংস বইটির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। 1914 সালেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। এদিকে ভারতে 1916 সালে কংগ্রেস এবং মুসলিম লীগ ঐতিহাসিক লখনৌ চুক্তি স্বাক্ষর করেন, যা মূলত হিন্দু ও মুসলমান সম্প্রীতির এক মূল্যবান দলিল। তবু 1917 সালে বিহারে হিন্দু মুসলিম দাঙ্গা হয় এবং এ সময় 10ম শ্রেণীর ছাত্র নজরুল যোগ দেন 49 নম্বর বাঙালি পল্টনে। নৌসেরার ট্রেনিং শেষে চলে যান করাচিতে এবং সেখান থেকেই 1919 সালে গল্প লিখে পাঠান। ছাপার অক্ষরে আত্মপ্রকাশ করেন বাংলা সাহিত্যে। এ সময় বাংলা সাহিত্যের প্রধান পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করছেন, কেননা অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে 10,000 মানুষের ওপর গুলিবর্ষণ করে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে ইংরেজ সরকার। ফুঁসে ওঠে পুরো ভারতবর্ষ। 1920 সালে মহাত্মা গান্ধীর নির্দেশে শুরু হয় অসহযোগ আন্দোলন। এদিকে যুদ্ধ শেষে করাচি থেকে কলকাতায় দেশে ফিরে আসেন কাজী নজরুল ইসলাম, পুরোপুরি সাহিত্যে মনোনিবেশ করেন। 1921 সালে অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত হয় খিলাফত আন্দোলন, আর উত্তালে সময়ের বারুদ গিয়ে জমা হয় নজরুলের পেন্সিলে, যা দিয়ে তিনি বছরের একেবারে শেষে রাত জেগে লিখে ওঠেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ একটি কবিতা, বাংলা সাহিত্যের অন্যতম সেরা কবিতা বিদ্রোহী। বিদ্রোহী কবিতার একদিকে রয়েছে হিন্দু পুরাণের শিব এবং অন্যদিকে রয়েছে মুসলিম ইতিহাসের কামাল পাশা। দুটো ভিন্ন ধর্মের চরিত্রকে একত্র করে তিনি যেন দুটো ধর্মের মিলন ঘটালেন কবিতায়। শিবকে তিনি পুরনোর ধ্বংস ও নতুনের নির্মাতা হিসেবে তুলে ধরলেন, যেখানে তিনি কখনো নটরাজ, কখনো সাইক্লোন, তো কখনো ধ্বংস। পরক্ষণে কবি আবার কোমল, গোপন প্রিয়ার চকিত চাহনি, চঞ্চল, রণক্লান্ত। অন্যদিকে তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের সুশৃঙ্খল সংগ্রামের পথকেই তিনি স্বাধীনতার পথ হিসেবে বিবেচনা করলেন। কবিতা এগিয়ে গেল ক্ষুদ্র আমি থেকে বৃহৎ আমির দিকে, যেখানে ব্যক্তি মানুষকে তিনি প্রকাশ করছেন বিদ্রোহী, ধূমকেতু বা ঝড় রূপে, যেন প্রকৃতির এই সকল আকস্মিক মুহূর্তের মধ্য দিয়েই তিনি ব্যক্তির উন্মেষ ঘটাচ্ছেন। আর শেষ পঙ্ক্তিগুচ্ছে যেখানে উৎপীড়িতের ক্রন্দনরোল ধ্বনিত হচ্ছে, সেখানে তিনি উৎপীড়িতের সঙ্গ নিয়েছেন, সমাজের চিত্র তুলে ধরেছেন, যেন নিছক আবেগের বিস্ফোরণের পর একটি রূঢ় বাস্তব উপস্থিত হয়েছে কবিতায়, যে কবিতা আকাশ পাতাল সবকিছুকে স্পর্শ করে যায়। 1922 সালে পরপর 3টি বই প্রকাশিত হয় কাজী নজরুল ইসলামের। তেজ ও দীপ্তিতে এমন উজ্জ্বল এই 3টি বই যেন তিনি সাহিত্যে এলেন, দেখলেন এবং জয় করলেন। 1922 সালের মার্চ মাসে প্রকাশিত হয় নজরুল ইসলামের প্রথম বই ব্যথার দান। 6টি গল্প নিয়ে প্রকাশিত হয় তার এই গল্পগ্রন্থ। শুরুর দিকে নজরুল ইসলাম গল্পই লিখতেন বেশি, তবে তা ছিল কাব্যগ্রন্থি। সে সময় কবিত্বময় গল্প লেখার চল ছিল। রবীন্দ্রনাথের লিপিকা বইতেও এ ধরনের কিছু গল্প রয়েছে, তবে ব্যথার দান ছিল ব্যতিক্রম। এতে ছিল যুদ্ধের আবহ, ছিল বহু আরবি ফার্সি শব্দের ব্যবহার, ফলে আশ্চর্য নতুনত্বের সন্ধান পান বাঙালি পাঠক। বইটির বিভিন্ন সংস্করণ হয় এবং রিভিউ প্রকাশিত হয় বিভিন্ন পত্রিকায়। উল্লেখ্য যে রুশ লেখক ইভান তুর্গেনিভ বেশ কিছু গদ্য কবিতা লেখেন, যেগুলো এরকম কথিকাধর্মী রচনা। ভূমিদাস প্রথা বিরোধী তার 22টি রচনার সংগ্রহ শিকারীর রোজনামচা প্রকাশের সঙ্গে সঙ্গেই সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। সেই তুর্গেনিভের রচনার অনুবাদ করেছিলেন নজরুলের বাল্যবন্ধু কথাশিল্পী শৈলজানন্দ মুখোপাধ্যায়। জানা যায় ব্যথার দানে প্রকাশিত গল্পে লাল ফৌজ কথাটি কেটে অন্য শব্দ বসিয়েছিলেন মুজাফফর আহমদ। তা না হলে হয়তো কে জানে ব্যথার দানও বাজেয়াপ্ত হতো।
একই বছর অক্টোবরে প্রকাশিত হয় লেখকের দ্বিতীয় বই এবং প্রথম কাব্যগ্রন্থ। বিদ্রোহী কিংবা প্রলয়োল্লাসের মতো 12টি কবিতা নিয়ে প্রকাশিত হয় অগ্নিবীণা, যার অধিকাংশই সমর কবিতা। এ ধরনের কবিতা বাংলা ভাষায় আগে কখনো দেখা যায়নি। 1861 সালে মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদবধ কাব্য প্রকাশের মাধ্যমে বিষয় ও আঙ্গিকের দিক থেকে যে যুগান্তর এনেছিলেন, তার 30 বছর পর 1890 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার মানসী কাব্যগ্রন্থ প্রকাশের মাধ্যমে লিরিক কিংবা যাকে বলে গীতি কবিতার আঙ্গিকে এক নতুন যুগ সৃষ্টি করেন। তারও 30 বছর পরে 1922 সালে কাজী নজরুল ইসলাম প্রকাশ করেন অগ্নিবীণা। ব্যক্তির অন্তর্গত অতি সূক্ষ্ম প্রায় অধরা অনুভূতি তিনি প্রকাশ করেন এ বইয়ের মাধ্যমে। অগ্নিবীণা নামটি লেখক সংগ্রহ করেন রবীন্দ্রনাথের গীতাঞ্জলির একটি গান থেকে, তবে স্পষ্টই বোঝা যায় এটি কবি ব্যবহার করেছেন নিজস্ব অর্থে। উৎসর্গ কবিতাতেই রয়েছে 4টি যৌগিক শব্দ: অগ্নি ঋষি, অগ্নিবীণা, অগ্নিমরু ও অগ্নিসুর। অতীতের অগ্নিযুগ যেন ধরা দিচ্ছে তার এই বইতে। এমনকি আবহমান বাংলা কবিতার প্রিয়তম ছন্দ অক্ষরবৃত্তকে তিনি বর্জন করেছেন এই বইতে, লিখেছেন স্বরবৃত্ত ছন্দে, যার প্রতি অনুরাগ তিনি পেয়েছেন কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা থেকে, এবং লিখেছেন মাত্রাবৃত্ত ছন্দে। গ্রন্থের 12টি কবিতার ভেতর 7টি কবিতাই ইসলাম বিষয়ক। এছাড়াও রয়েছে হিন্দু পুরাণ, সমাজ ভাবনা, রাজনীতি, ব্রিটিশ বিরোধিতা। ফলত দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছিল বইটি। নিঃশেষ হচ্ছিল একের পর এক সংস্করণ। সে সময় প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা ও শিশু ভোলানাথ, যতীন্দ্রমোহন বাগচির জাগরণী, কালিদাস রায়ের খদকুরা, মহিতলাল মজুমদারের স্বপন পশারি আর কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা। রবীন্দ্রনাথের লিপিকা মূলত কবিত্বময় গদ্য, আর শিশু ভোলানাথ বইটি শিশুতোষ কবিতা গ্রন্থ। যতীন্দ্রনাথ বাগচি ও কালিদাস রায় রবীন্দ্র প্রভাবিত কিন্তু স্বাতন্ত্র চিহ্নিত কবি। মহিতলাল মজুমদার স্বপন পশারিতে নয়, পরবর্তী কবিতা গ্রন্থ বিস্মরণীতে তার নিজস্বতা খুঁজে পেয়েছিলেন। তাই সমস্ত বিবেচনায় অগ্নিবীণা যথার্থই জ্বলে উঠেছিল, উজ্জ্বল হয়ে উঠেছিল তরুণ কবির নতুনত্বে। এই প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থেই কবির নিজস্বতা ফুটে উঠেছিল। অথচ তখনও তার সমবয়সী কবিরা নিজেদের খুঁজে পাননি, পাবেন 30-এর দশকে। জীবনানন্দ প্রকাশ করবেন ধূসর পাণ্ডুলিপি, সুধীন্দ্রনাথ লিখবেন অর্কেস্ট্রা, অমিয় চক্রবর্তী লিখবেন খসড়া, আর প্রেমেন্দ্র মিত্র লিখবেন প্রথমা। সমস্তই নজরুলের উত্থানের শুধু নয়, প্রায় পূর্ণ বিকাশের উপর। এরপরই প্রকাশিত হয় লেখকের তৃতীয় বই ও প্রথম প্রবন্ধ গ্রন্থ যুগবাণী। সত্যিকার অর্থেই যুগের বাণী প্রকাশ করলেন তিনি। সাধু গদ্যরীতিতে অসহযোগ আন্দোলনের পটভূমিকায় লিখলেন 17টি প্রবন্ধ। প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গেই বাজেয়াপ্ত হলো বইটি। শোষণের বিরুদ্ধে লিখতেন বলেই বাজেয়াপ্ত হতো তার বই। জীবদ্দশায় তার 5টি বই নিষিদ্ধ হয়েছিল: যুগবাণী, বিষের বাসী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু। এছাড়াও প্রকাশের সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত হয়েছিল তার প্রবন্ধ গ্রন্থ দুর্দিনের যাত্রী ও রুদ্রমঙ্গল। 3টি বই সাহিত্যের 3টি ভিন্ন শাখায় আত্মপ্রকাশ করল একই বছরে। প্রথমত গল্পগ্রন্থ, দ্বিতীয়ত কাব্যগ্রন্থ এবং সর্বশেষ প্রবন্ধ গ্রন্থ। আবার এবছরই তিনি শুরু করলেন সম্পাদনা। প্রকাশিত হলো তার সম্পাদিত অর্ধসাপ্তাহিক পত্রিকা ধূমকেতু, যার জন্য 80 বচন লিখে পাঠালেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর এই দিক নির্দেশনামূলক আশীর্বাণী পেয়ে প্রবল আত্মপ্রত্যয়ী হয়ে উঠলেন কাজী নজরুল ইসলাম। লিখলেন আনন্দময়ীর আগমনের মতো একটি বিস্ফোরক কবিতা। জ্বলন্ত ভাষায় লেখা এরকম রাজনৈতিক কবিতা বাংলা সাহিত্যে দুর্লভ। কবিতাটির অপ্রিয় সত্য হজম হলো না সাম্রাজ্যবাদী শাসকদের। কবিতার জন্য বাজেয়াপ্ত হলো ধূমকেতু পত্রিকা। নজরুলের বিরুদ্ধে আনা হলো রাজদ্রোহের অভিযোগ। 1922 সালের 23 নভেম্বর তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হলো। আদালতে আত্মপক্ষ সমর্থন করে নজরুল নিজেই একটি জবানবন্দি লিখলেন। 1923 সালের 7 জানুয়ারি যে জবানবন্দি তিনি লিখে উঠলেন, তাকেই আমরা চিনব রাজবন্দির জবানবন্দি হিসেবে। এটিও নজরুল প্রতিভার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন, ভারতের স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ একটি অংশ। কবি নজরুলকে 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। কিন্তু এদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্য শ্রীমান কবি কাজী নজরুল ইসলাম স্নেহভাজনের সুখে উৎসর্গ করলেন এবং এর 1 কপি পাঠিয়ে দিলেন বন্দী নজরুলের কাছে। বললেন, সৈনিক অনেক মিলবে, কিন্তু যুদ্ধে প্রেরণা জাগাবার কবিও তো চাই। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, বসন্ত নাটকে অভিনয় করেছিলেন খোদ রবীন্দ্রনাথ কিংবা অবনীন্দ্রনাথের মতো শিল্পীরা। কবি নজরুল ইসলাম কারাগৃহের রাজবন্দীদের উপর করা অনিয়মের বিরুদ্ধে অনশন করলেন, যা ভাঙতে রবীন্দ্রনাথ ঠাকুর টেলিগ্রাম পাঠালেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। কিন্তু সেই টেলিগ্রাম কবির হাতে পৌঁছে দেয়া হলো না।
1923 সালের 15 ডিসেম্বর কারা মুক্তি পেলেন কবি কাজী নজরুল ইসলাম। আনন্দময়ীর আগমনে এক অমর কবিতাগ্নি। 200 বছর ইংরেজ রাজত্বে এর চেয়ে তীব্রতম কবিতা আর লেখা হয়নি। মাত্র 24 বছরের শিল্পী জীবন, অথচ আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই বাংলা সাহিত্যের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। বইয়ের সংখ্যা ও প্রতাপে ছাড়িয়ে গিয়েছিলেন সমসাময়িক লেখকদের। শুধুমাত্র 20-এর দশকেই প্রকাশিত হয়েছিল তার 21টি বই। যে বছরটিকে আবর্ত করে ভিডিও অ্যাসেটটি তৈরি হলো, সেই 1922 সালে বিশ্ব সাহিত্যেও জোয়ার চলছে শিল্পের। ইংরেজি, ফরাসি, জার্মান সাহিত্য থেকে প্রকাশিত হচ্ছে উল্লেখযোগ্য গ্রন্থ। টি.এস. এলিয়ট প্রকাশ করছেন দি ওয়েস্টল্যান্ড, জেমস জয়েস প্রকাশ করছেন ইউলিসিস, ডব্লিউ.বি. ইয়েটস প্রকাশ করছেন লেটার পোয়েমস। এছাড়াও বেশ কিছু উৎকৃষ্ট লেখা এ সময় প্রকাশিত হচ্ছে। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস রচনা করেছেন। বাংলাদেশের রণসঙ্গীত রচনা করেছেন। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ লেখার পাশাপাশি ছায়াছবিতে কাজ করেছেন। লিখেছেন গান, সঙ্গীত পরিচালনা করেছেন। 1943 সালের পর কবিতা পত্রিকায় তার 1800 গানের রেকর্ডের তালিকা প্রকাশ করেছেন বুদ্ধদেব বসু। অর্থাৎ আপন শক্তিতে উজ্জ্বল ছিলেন এই শিল্পী। রবীন্দ্রনাথ যার মূল্যায়ন করতে গিয়ে বলেছিলেন, জনপ্রিয়তা কাব্যবিচারের স্থায়ী নিরিখ নয়, কিন্তু যুগের মনকে যা প্রতিফলিত করে তা শুধু কাব্য নয়, মহাকাব্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকুন। টাটা।